বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির অবস্থা তো ভাই করুন, ভীষণ রকম করুন। গতবার 12 ম্যাচের মধ্যে 11টাই তারা হেরেছিল। প্রথম ম্যাচ জয়ের পর টানা 11টা হেরেছে। এইবার ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলেছে, নাম বদলে তারা হয়েছে ঢাকা ক্যাপিটালস, কিন্তু রেজাল্ট তো সেই আছে। গতবার তো তাও প্রথম ম্যাচে জয় পেয়েছিল, এইবার কিন্তু 3 ম্যাচ চলে গেল, এখনো ঢাকা ক্যাপিটালস জয়ের দেখা পায়নি। খুলনা টাইগার্সের কাছে এই দিন তারা হেরে গেল 20 রানে, টানা তৃতীয় পরাজয়। এবং খুলনা টাইগার্স তারা হচ্ছে কি 2 ম্যাচে টানা দ্বিতীয় জয় পেল। রংপুর রাইডার্স 3 ম্যাচে 3 জয় পেয়েছে। ফলে এই দুইটা দলেরই শুধুমাত্র 100% জয়ের রেকর্ড বিপিএল এ এখন পর্যন্ত রয়েছে। এই যে খুলনা টাইগার্স ম্যাচটা জিতে গেল 20 রানে, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? দেখুন, একটা টি20 ম্যাচে একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করবেন, এটাই তো একটা বিরাট বড় ব্যাপার। আজকে কিন্তু দুইটা খেলাতেই সেঞ্চুরি হয়েছে। পাকিস্তানের উসমান খান প্রথম ম্যাচটাতে চিটাগাং কিংসের হয়ে সেঞ্চুরি করলেন, এখন সেঞ্চুরি করার পর তো তার দল জিতেছে। আর সেকেন্ড ম্যাচটাতে ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা তিনি সেঞ্চুরি করলেন, অথচ দল হেরেছে। টি20 ম্যাচে সেঞ্চুরি করাটাই কঠিন, সেখানে সেঞ্চুরি করার পর পরাজিত দলে টাকাটা রেয়ার। এবং থিসারা পেরেরা কষ্টটা বোঝাই যাচ্ছে, যদিও সেঞ্চুরি করার পর তাকে উল্লাস করতে দেখা গেছে, তারপরে দেখলাম আমি এসে এসে ঘুরছেন ফিরছেন, কথাবার্তা বলছেন, কিন্তু কষ্ট না থেকে পারেই না। কেননা সেঞ্চুরি করার পরও পরাজিত দলে তিনি কেন এই জিনিসটা আসলে হতে হলো? ঢাকা ক্যাপিটালস কি 173 রান যে করেছিল খুলনা টাইগার, সেটা চেস করার মতো দল না, চেস করার মতো দল। এবং যখন আপনি বলবেন যে যেই উইকেটটাতে খেলা হচ্ছে সেইটা বিবেচনায় নিলেও আপনার মনে হবে না চেস করতে পারবে। ঢাকার যখন ব্যাটিং লাইন আপটা দেখবেন চেস করতে পারবে। যখন আপনি ভাববেন যে লাস্টে গিয়ে হচ্ছে গিয়ে বল ওই যে ডিউয়ের কারণে বোলারদের গ্রিপ করা আরো অনেক বেশি সমস্যার হয়, ব্যাটে আর একটু ভালোভাবে আসে, তখন তো ভাই চেস করাটা সম্ভব, খুবই সম্ভব। কিন্তু তারা যদি সেটা রান না করতে পারে, তাহলে কে তাদেরকে রান করাবে? কিভাবে তারা চেস করবেন? লিটন দাস তিনি প্রথম ম্যাচে বিপিএল এর 31 রান করে একটু ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। সেকেন্ড ম্যাচে 0 রানে আউট হয়েছেন, আজকে আবার 2 রান করে আউট হয়েছেন। প্রথম 2 ওভারে 2টা বল মুখোমুখি হয়েছিলেন, দুইটা সিঙ্গেল নিয়েছেন। তারপরে যখন থার্ড ওভারে গিয়ে মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে আসলেন, মিরাজকে সুইপ করতে গেলেন, মিড উইকেটে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। লিটন দাসের এই টানা ব্যর্থতা যদি ধারা অব্যাহত থাকে, তাহলে তো ঢাকা ক্যাপিটালসের পক্ষে ঘুরে দাঁড়ানোটা কঠিন। তাদের ওই যে টপ অর্ডারদের ওই ব্যাটসম্যানদের মধ্যে তানজিদ তামিম শুধুমাত্র কিছুটা আস্থা নিয়ে খেলছিলেন, কিন্তু তিনিও 19 রান করে আউট হয়ে যান। লিটন দাস আউট হওয়ার পর ভেরি নেক্সট বলটাতে ইনফ্যাক্ট হচ্ছে স্টিভেন এসকেনেজিকে মেহেদী হাসান মিরাজ আউট করে ফেললেন। তারপরে আবু হায়দার রনি পরপর 2 ওভারে 2টা উইকেট নিলেন, যার মধ্যে হচ্ছে ওই তানজিদ তামিমের উইকেটটাও রয়েছে। সো পাওয়ার প্লেতে দেখা গেল যে ঢাকা 31 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছে। এখন 173 রান যখন আপনি তাড়া করছেন, 174 করতে হবে, তখন পাওয়ার প্লেতে 31 রানে 4 উইকেট হারিয়ে ফেললে তারপরে ওই রান তাড়া করে জেতাটা কঠিন। এবং 10 ওভার আসতে আসতে দেখা গেল 41 রানে তাদের 4 উইকেট হারিয়ে 6 উইকেট চলে গেছে, মানে আরো 2টা উইকেট চলে গেছে। এরপরে একটা পার্টনারশিপ হয়েছে, অবিচ্ছিন্ন 112 রানের পার্টনারশিপ থিসারা পেরেরার সঙ্গে, যেই পার্টনারশিপ হচ্ছে কি যে চতুরঙ্গ ডি সিলভার, যেখানটাতে চতুরঙ্গ ডি সিলভা করেছেন মাত্র 11টা রান। বুঝতেই পারছেন কিরকম ডোমিনেটিং এই জায়গাটাতে থিসারা পেরেরা ছিলেন। কিন্তু যখন ওই যে বললাম 41 রানে 4 উইকেট চলে গেছে 10th ওভারে, তখন ওই 20 ওভারে মানে বাকি 10 ওভারে আপনার ওই যে 174 পর্যন্ত যেতে হবে, এই টার্গেট অ্যাচিভ করাটা কঠিন, ভীষণ রকম কঠিন। থিসারা পেরেরা সেই চেষ্টা করেছিলেন এবং মোটামুটি শেষের দিকে গিয়ে যখন 6 ওভারে 103 রান দরকার, ওই সময় থেকে তার ব্যাটটা আরো বেশি ধারালো হয়ে ওঠে, আরো বেশি করে ঝড় উঠে। আবু হায়দার রনের উপর দিয়ে একেবারে ঝড় বইয়ে দিয়েছেন। পরপর তার 2 ওভারে 4টা ছক্কা মেরেছেন, 2টা 4 মেরেছেন, অন্যান্য বোলারদেরকেও তিনি পিটিয়েছেন। সেই করতে করতে লাস্টে গিয়ে বিষয়টা এরকম গিয়ে দাঁড়ালো যে 6 ওভারে 103 রানের ইকুয়েশন মেলানো তো আসলে সম্ভব না, সেটা হয়ও না। তার সেঞ্চুরিটা হবে কি হবে না, ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে লাস্ট ওভারের 5th বলটাতে তার একটা ইনসাইড এজ হয়ে প্যাডে লেগেছিল, আউটের অ্যাপিল হয়েছিল এবং সেইখানটাতে আম্পায়ার আউট দেননি। ডিআরএস নেওয়ার পরও দেখা যায় সেটা ইনসাইড এজ হচ্ছে। লাস্ট বলটাতে তিনি তখন 99 রানে, লাস্ট বলে সেঞ্চুরির জন্য তাই তার একটা রান তো প্রয়োজনীয় ছিল, সেইটা তিনি স্টেপ আউট করে দিয়ে স্ট্রেট ড্রাইভে 4 মেরে সেঞ্চুরিতে পৌঁছে গেলেন। এখন থিসারা পেরেরা সেঞ্চুরিতে পৌঁছেছেন, এইটাতে গিয়ে 153 পর্যন্ত তারা যেতে পারে, জয় পরাজয়ের ব্যবধানটা মাত্র 20 রানে নামিয়ে আনতে পারে। তবে ওই যে তাদের এই ব্যাটিং ব্যর্থতার কথাটা বলতে হবে যে এই রানটা চেজেবল ছিল, থিসারা পেরেরার ব্যাটিংয়ে সেটা বোধহয় আরো ভালোভাবে বোঝা গিয়েছে। এখন 173 পর্যন্ত যে গেল খুলনা টাইগার্স, সেই জায়গাটাতে শেষের ঝড়ের কথাটা বলতে হবে। অবভিয়াসলি শুরুর কথা বলতে হবে যে শুরুতে যে তাদের ওপেনিং পার্টনারশিপে কিন্তু 5th ওভারেই 49 রানে এই ওপেনিং পার্টনারশিপটা পৌঁছে গিয়েছিল উইলিয়াম বশিষ্ঠ এবং নাইম শেখের। তারপরে গিয়ে পার্টনারশিপটা যখন ব্রেক হলো, টপ টপ করে 3টা উইকেট পড়ে গেল, নাইম শেখ আউট হলেন,
আফিফ আউট হলেন, যেটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আবারও তিনি আসলে ব্যর্থ হলেন এবং ওইখানটাতে 3টা উইকেট পর তারা একটু সামনে নিয়েছিল, তারপরে আবার 100 আগে আবারও 3টা উইকেট পড়ে গেল। ফলে 93 রানে যখন তাদের 6 উইকেট পড়ে গিয়েছে, এই খুলনা টাইগার্সের ইনিংসটা 150 পর্যন্ত যাবে কিনা এইটা নিয়ে হচ্ছে কি একটা সংশয়ের জায়গা ছিল। শেষের দিকের ঝড়ের কথা আমি যেটা বলছিলাম, যে জিয়াউর রহমান 15 বলে 22 করেছেন, মাহিদুল ইসলাম অঙ্কন আগের ম্যাচে যিনি ওরকম ফ্যান্টাস্টিক ব্যাটিং করেছেন, 18 বলে 50 করেছিলেন, এই ম্যাচেও তিনি 22 বলে 32 রানের একটা ক্যামিও নক, খুব ভালো নক খেলেছেন। এবং আবু হায়দার রনি 9 বলে 23 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছেন, যেইখানটাতে লাস্ট ওভারে গিয়ে তিনি 3টা ছক্কা মেরেছেন। লাস্ট ওভারে গিয়ে খুলনা টাইগার্স 23 রান নিয়েছে, মানে ওতেই করে কিন্তু রানটা, যেই রান 150 ছিল তাদের স্কোর, সেখান থেকে লাস্ট ওভারে 23 রান নেওয়ার পর 173 হয়ে গিয়েছে। যেই রানটা 160 হতে পারত, সেইটা কিন্তু 173 পর্যন্ত চলে যায়। এখন শেষ পর্যন্ত গিয়ে যখন জয় পরাজয়ের ব্যবধানটা হয়ে গেছে মাত্র 20 রানের, ঢাকা ক্যাপিটালসও ওইখানটাতে করে ফেলেছে 153, তখন এই টার্নিং পয়েন্টটা বাছাই করাটা আমার কাছে তুলনামূলক সহজ মনে হয়েছে। সেটা যদি নাও হতো, ঢাকা যেভাবে কলাপস করেছিল, 31 রানে 4 উইকেট, 41 রানে 6 উইকেট, তারা যদি ইনফ্যাক্ট 100-র মধ্যে অল আউট হয়ে যেত, তারপরেও আমি বলতাম এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে আবু হায়দার রনি যে লাস্ট ওভারটাতে 23 রান নিলেন, মানে কি ওইখানটাতে তো হচ্ছে গিয়ে যে 3টা ছক্কা তিনি মেরেছেন, এইটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট। কেননা ওইখানটাতে খুলনা টাইগার্স একটা মোমেন্টাম নিয়ে ইনিংসটা শেষ করতে পেরেছে, একটা কনফিডেন্স ছিল। অবভিয়াসলি পরের ইনিংসের শুরুতে 3টা উইকেট তুলে নেওয়াটা তাদেরকে ওই কনফিডেন্সেরই একটা প্রতিফলন বলে আমার কাছে মনে হয়। সো ঢাকা ক্যাপিটালস 153 পর্যন্ত গিয়েছে, তো তারা 100-র মধ্যে অল আউট হয়ে গেল। আমার কাছে মনে হতো যে লাস্ট ওভারে গিয়ে খুলনা টাইগার্স যে তারা 23 রান নিয়েছে, স্পেশালি আবু হায়দার রনি যে 3টা ছক্কা মেরেছেন, সেইটাই এই ম্যাচে খুলনার জয় টার্নিং পয়েন্ট। আর এখন যখন হচ্ছে গিয়ে জয় পরাজয়ের ব্যবধানটা এত কম, তখন তো আসলে সেটা বলাই যায়। থিসারা পেরেরার ব্যাড লাক, টি20 ম্যাচে সেঞ্চুরি করা সত্ত্বেও পরাজিত দলে থাকতে হচ্ছে। ঢাকার যে গুড লাক কখন আসবে সেটা আমি জানি না। গত সিজনের 11 ম্যাচ এবং এইবারে 3 ম্যাচ ধরলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি বিপিএল এ সর্বশেষ 14টা ম্যাচ টানা হারলো। খুলনা টাইগার্স সেখানে এইবারের টুর্নামেন্টের শুরুটা ভালো করলো, প্রথম 2টা ম্যাচ জয়ের মাধ্যমে। এই ম্যাচে আসলে আমার টার্নিং পয়েন্টের সঙ্গে আপনি একমত কিনা ওই আবু হায়দার রনির লাস্ট ওভারে 3টা ছক্কা মারাকে? আপনার মতামতটা জানাতে পারেন।